সিমলা যেহেতু প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠছিল, তাই সে খুব রিকোয়েস্ট করেছিল যেন ককপিটে একবার সে যেতে পারে। বিমানের জানালা দিয়ে সে আকাশ থেকে নিচের দৃশ্য দেখতে পারলেও তার খুব ইচ্ছা হয়েছিল ককপিট থেকে বিমানের সামনেটা দেখতে কেমন তা উপভোগ করার। তার এই ইচ্ছা পূরণ হলে সে ককপিটে প্রবেশ করে, কিন্তু ককপিটে প্রবেশ করে পাইলটের সাথে দেখা হতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পাইলটের সিটে কে বসে আছে? তাকে কি সিমলা চেনে? গল্পটি শুরু আজ থেকে প্রায় কয়েক বছর আগে। ঢাকা শহরের কোটিপতি বিজনেসম্যানের একমাত্র আদরের মেয়ে সিমলা সবেমাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে। তার বাবা মার অনেক স্বপ্ন ছিল সে ভালো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে। যদিও তার নিজের ইচ্ছা ছিল সে যে ঢাকাতে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে, হোক সেটা পাবলিক অথবা প্রাইভেট। ঢাকা শহরে ছোট থেকে বড় হয়েছে মেয়েটি, তাই কোনোভাবেই এই শহর ছেড়ে বাইরে গিয়ে থাকতে হবে এই কথা সে ভাবতেও পারেনি। কিন্তু যখন সে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন তার বাবা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য সে ঢাকাতে থাকার ইচ্ছা ত্যাগ করে এবং পটুয়াখালীতেই ভর্তি হয়। কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল কোনো মতে 4টা বছর পার করে পড়াশোনা শেষ হলেই সে ঢাকাতে আসবে। সে মাঝে মাঝে ছুটি পেলে ঢাকাতে চলে আসতো, বন্ধুদের সাথে ঘুরতো, আড্ডা দিত কিংবা শপিং করত। তার বাবা একজন বড় বিজনেসম্যান, তার বড় ব্যবসা আছে, কোটি কোটি টাকা পয়সা। তার মেয়ের পেছনে টাকা পয়সা খরচ করতে তিনি কখনোই যেন দ্বিতীয়বার ভাবেন না। তবে মেয়েটি যে ছোট থেকে ঢাকাতে বড় হয়েছে, এখন পটুয়াখালীতে কিভাবে থাকবে সে চিন্তা মিস্টার আজিজ করেননি। তিনি চেয়েছিলেন মেয়েকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াতে। সেজন্য যদি মেয়েকে ঢাকার বাইরে থাকতে হয় 4-5 বছর, তাতেও তিনি কোনো অসুবিধা দেখেন না। এ নিয়ে যদিও তার মেয়ের সাথে তার ভীষণ বনিবনা হয়েছে, কিন্তু মেয়েকে খুশি রাখতে তিনি মাঝে মাঝেই মেয়ে ঢাকাতে আসলে হাত খরচের জন্য টাকা দিতে কৃপণতা করতেন না। তিনি তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতেন। একমাত্র মেয়ে বলে কথা। তার এত বড় বিজনেসে এত সম্পত্তি, সব কিছুই তো তার মেয়ে সিমলার জন্যই। এদিকে মেয়ের মা কখনোই তার স্বামীর ওপরে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, তাই মেয়ের জন্য মিসেস আজিজের মন কেমন করলেও তিনি কখনোই স্বামী সিদ্ধান্তে বাধা দেননি। চুপচাপ মেনে নিয়েছেন সকল সিদ্ধান্ত এবং মেয়েকে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বলেছেন। সিমলা তার মায়ের থেকে কোনো সাপোর্ট পায়নি জন্য মায়ের সাথেও কথা বলা বন্ধ করে দেয়। ওই বাবা মায়ের প্রতি মেয়েদের অভিমান হলে যা হয় আর কি। বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরুর দিকটায় একদিন বোর হয়ে ফেসবুক স্ক্রল করতে করতে শ্রাবণ আহমেদ নামে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সে পায়। ছেলেটির প্রোফাইল পিকচারে কোনো ছবি দেওয়া ছিল না, তার প্রোফাইলেও খুব বেশি ইনফরমেশন শেয়ার করা ছিল না। স্বভাবত সিমলা এ ধরনের অপরিচিত কোনো মানুষকেই তার ফেসবুকে অ্যাড করে না, কিন্তু তখন সে পরীক্ষা নিয়ে অনেক বেশি ভেজালে ছিল এবং কিছুটা বোরিং সময় পাস করছিল, কেননা তার পরীক্ষার আগেও পড়াশোনা করতে একদম ইচ্ছা করছিল না। এদিকে পটুয়াখালীতে তার তেমন বন্ধু বান্ধব হয়নি যে তাদের সাথে ঘুরতে যাবে। ঢাকাতে হলে এতক্ষণ এসে বিন্দাস বন্ধুর সাথে চিল করে আড্ডা দিয়ে সময় কাটাতো। সে এক প্রকার বিনোদন পাবে ভেবে এই ছেলেটির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এরপর কিছুদিন তাদের হাই হ্যালো কথাবার্তা হতে থাকে, কিন্তু কিছুদিন কথা বলেই সিমলা বুঝতে পারে এই ছেলেটিকে দিয়ে তেমন কিছু হবে না। ছেলেটি একটা গ্রামের ছেলে, যদিও সে সিমলাকে জানিয়েছে সে অনেক বছর হলো ঢাকার শহরে থাকে। সিমলা চিন্তা করে যখন ঢাকায় যাবে তখন ঘোরাফেরা করার জন্য এই ছেলেটিকে সাথে রাখা যাবে, অথবা ছেলেটিকে মাঝে মাঝে পটুয়াখালীতে আসতে বলা যাবে। তাহলে অন্তত পটুয়াখালীতে তার ঘোরাফেরা করার জন্য একজন সঙ্গী হবে। ছেলেরা তো আবার নর্মালি মেয়েদেরকে পটানোর জন্য সব কিছুই করতে পারে। ঢাকা থেকে পটুয়াখালী আসা আবার এমন কি ব্যাপার? একা একা ঘুরতে বোর লাগবে না হলে তার। আর তাছাড়া ছেলেটির কিছু টাকা পয়সা খরচা করতেও সিমলার খুব একটা মনে বাঁধবে না। সে এক প্রকার ছেলেটিকে ফাঁসানোর চিন্তা করেই ছেলেটিকে সাথে কথা বলা কন্টিনিউ করতে থাকে। কিন্তু ছেলেটির পক্ষ থেকেও কি অনুভূতিগুলো একই থাকে? শ্রাবণ গ্রামের ছেলে, সিরাজগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে তার বাড়ি। তার বাবা একসময় বিদেশে কাজ করতেন, তখন তাদের অবস্থা অনেকটাই সচ্ছল ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে তার বাবা পৃথিবী ছেড়ে চলে যান এবং এরপরেই তাদের পরিবারে নেমে আসে ধস। তারা 2 ভাই 1 বোন ছিল, তাদের মা ছিলেন গৃহিণী। শ্রাবণের বাবা মারা যাওয়ার পরে তাদের পরিবারে কাজকর্ম ও কোনো ব্যক্তি ছিল না। সে পরিবারের বড় ছেলে,
তার বয়স তখন আনুমানিক 17 বছর হবে। ছোট ভাই এবং বোনের বয়স 12 বছর এবং 9 বছর। তারাই বা আর কী কাজ করবে? শ্রাবণের 24 বছর বয়স হওয়া পর্যন্ত তার বাবার সকল গোছানো সম্পত্তি দিয়ে তারা খুব কষ্টে জীবনযাপন করছিল। তার মা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। শ্রাবণ কোনো রকমে পড়াশোনার গণ্ডি পেরিয়ে তার মাকে জানায় যে সে তার ভাই বোনের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে চায় এবং সে চায় না তার মা এবং ভাই বোন এত কষ্ট করে জীবনযাপন করুক। তার বাবার পরে এই পরিবারের দায়িত্ব তার। যদিও তার খুব ইচ্ছা ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করার, কিন্তু যেহেতু সেটা আর সম্ভব নয়, তাই সে আর পড়াশোনা কন্টিনিউ না করে ঢাকায় চলে যায় কাজের খোঁজে। আজ অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে শ্রাবণ ঢাকায় এসেছে। এখন তার আনুমানিক 30 বছর বয়স হবে। ছোট ভাই বোন দুজনেই অনেক ভালো পড়াশোনা করেছে। ভাই তামিম অনার্স মাস্টার শেষ করে কিছুদিন হলো একটি চাকরিতে জয়েন করেছে। আর এদিকে শ্রাবণ তাদের জন্য প্রতিনিয়ত কাজ করে টাকা বাড়িতে পাঠিয়েছে। তার হয়তো পড়াশোনা শেষ করা হয়নি, কিন্তু সে তার পরিবারকে একটি সচ্ছল জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছে। সে এখন একটি স্টার্টআপ কোম্পানিতে চাকরি করে, বাসা ভাড়া নিয়ে থাকে এবং ভাই চাকরি পাওয়ার পরে তারা দুই ভাই মিলে একটি বাসা নিয়েছে, কেননা তাদের বোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং শ্রাবণের ইচ্ছা তার মাকে সে ঢাকাতে নিয়ে আসবে এবং সবাই একসাথে থাকবে। কিন্তু শ্রাবণের মা তার বাবার স্মৃতিজড়িত গ্রামের বাড়ি ছেড়ে কোনোভাবেই ঢাকাতে আসতে রাজি হয়নি। শ্রাবণ আর তার ছোট ভাই বোন এবং মায়ের জন্য নিজের সকল ইচ্ছা ত্যাগ করেছে। তার বেতন দিয়ে সে পরিবারের সকলের ইচ্ছাগুলো পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করে, যে কারণে তাকে দেখতে খুবই সাদাসিধে মনে হয়। নিজের কোনো শখ আহ্লাদ সে কখনো পূরণ করে না। এক কাপড় দিয়ে কাটিয়ে দেয় অনেক দিন। অফিসে ফর্মাল পোশাক পরতে হয়, কিন্তু তার হাতে গোনা 2-3টি পোশাক আছে, সেগুলোই সে প্রতিনিয়ত ব্যবহার করে। মোট কথা, সে এতগুলো বছর ঢাকায় থেকেও সকলের কাছে অবহেলিত গ্রামের ছেলে হিসেবেই পরিচিত হয়ে এসেছে। শুধুমাত্র যেন সে তার পরিবারকে একটি সচ্ছল জীবন দিতে পারে, সেজন্য সে নিজের দিকে কখনো তাকায়নি। সেদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ সিমলার আইডিটা তার চোখে পড়লে মেয়েটিকে দেখে তার খুবই স্নিগ্ধ মনে হয়েছিল। মেয়েটির প্রোফাইল পিকচারে হাত দিয়ে মুখের এক পাশটা ঢাকা এবং অন্য পাশে দুপুরের চিকচিকে রোদ তার মুখের ওপরে পড়ছে। এই অদ্ভুত সুন্দর ছবিটি দেখে মেয়েটির জন্য কেমন একটা ভালো লাগা কাজ করছিল শ্রাবণের। সে জানতো মেয়েটি নিশ্চয়ই কোনো বড়লোক বাপের মেয়ে, কখনোই সে শ্রাবণের ফেসবুক আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। কিন্তু সে যখন 2 দিন পরে লক্ষ্য করলো মেয়েটি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, সে খুবই আনন্দিত হয়েছিল। যদিও সে মেয়েটির সাথে কথা বলে বুঝেছিল যে মেয়েটির সাথে কখনোই তার সম্পর্ক সম্ভব না, কিন্তু তার সাথে কথা বলতে শ্রাবণের খুব ভালো লাগছিল। ঢাকা শহরে 7-8 বছর কাটিয়ে দিলেও তার তেমন কোনো বন্ধুবান্ধব হয়নি। এখন ফেসবুকের মাধ্যমে যদি সিমলার সাথে একটু কথাবার্তা হয়, তাহলে সে একটি বন্ধু পাবে। এই ভেবে শ্রাবণের খুব ভালো লাগছিল। কিন্তু সিমলার মনে কী ছিল তা তো আর শ্রাবণের জানা নেই। তাদের দুজনের ভালোই কথাবার্তা চলতে থাকলো। প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেলে সিমলা শ্রাবণকে জানায় যে সে গরমের ছুটি উপলক্ষে ঢাকায় যাচ্ছে এবং 10-15 দিন থাকবে। এই কথা জেনে শ্রাবণের অনেক বেশি আনন্দ হতে লাগলো, কারণ সে জানতো যে ঢাকায় আসলে সিমলার সাথে তার দেখা হবে। সে মনে মনে প্রস্তুতি নিতে থাকলো সিমলা আসলে কিভাবে তার সাথে দেখা করবে, কোথায় ঘুরতে যাবে, তাকে কি উপহার দেবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। সিমলা নির্ধারিত দিনে ঢাকায় আসে। সে ঢাকায় এসেই তার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলো এবং আনন্দ করতে শুরু করে। সে শপিং করতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু তার শ্রাবণের কথা খুব একটা মাথায় থাকে না, কেননা সে বুঝতে পেরেছিল ছেলেটা গ্রামের এবং খুব একটা খরচাপাতি সে সিমলার জন্য করতে পারবে না। এই ধরনের একটি ছেলের পেছনে এত সময় ইনভেস্ট করা সিমলার মতো মেয়ের কাজ নয়। শ্রাবণ সিমলার ঢাকায় আসার কয়েকদিন পরে সিমলাকে নক করে জানায় যে সে দেখা করতে চায়। সিমলা প্রথমে আমতা আমতা করলেও পরে ভাবে, ঠিক আছে, একবার দেখা করেই দেখি, কি আর এমন হবে। আর যেহেতু প্রথম দেখা, সেহেতু ছেলেটা নিশ্চয়ই কৃপণতা করবে না। সে শ্রাবণকে জানায় যে পরবর্তী শুক্রবার নামাজের পরে তারা দেখা করবে। শ্রাবণ খুবই খুশি হয়। সে সিমলার জন্য উপহার তৈরি করতে থাকে। কি পছন্দ করবে সিমলা, কি পছন্দ করবে না, এই বিষয়ে শ্রাবণের তেমন কোনো ধারণা নেই, কিন্তু তবুও সে চেষ্টা করে সিমলার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে উপহার তৈরি করতে, যেন তা দেখে সিমলা স্পেশাল ফিল করে এবং বুঝতে পারে যে শ্রাবণ তার জন্য কতটা ভাবে। শ্রাবণের ছবি আঁকার হাত অনেক ভালো ছিল।
তাই সে প্রথম যে ছবিটি দেখে শিমলার প্রেমে পড়েছিল সেই ছবিটি নিজে হাতেই পেন্সিল স্কেচ করেছিল। সে ভেবেছিল এই উপহারটি শিমলার জন্য অনেক বেশি ইউনিক হবে এবং সেটা অনেক বেশি পছন্দ করবে। অবশেষে তাদের দুজনের দেখা করার দিনটি উপস্থিত হলো। শিমলা শ্রাবণকে একটি রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে বলেছিল সেখানে আসতে। শ্রাবণ খুবই খুশি ছিল যে এই প্রথমবার তার শিমলার সাথে দেখা হবে। তার মনে অনেক ধরনের প্রশ্ন খেলা করছিল এবং সাথে সে অনেক বেশি নার্ভাসও ছিল। কিন্তু সেখানে আসার পরে শ্রাবণ একটু অবাক হয়। শিমলা একা আসেনি, সে তার দুজন বান্ধবীকে সাথে নিয়ে এসেছে। শ্রাবণ ভেবেছিল এটা তাদের দুজনের প্রথম দেখা হবে, তাই শুধুমাত্র তারা দুজনেই আসবে। কিন্তু শিমলার বান্ধবীদেরকে দেখে শ্রাবণ প্রথমে একটু হকচকিয়ে যায়, কিন্তু পরবর্তীতেই সে ভাবে যে আমি একটা অচেনা ছেলে আমার সাথে দেখা করতে আসার সময় একটা মেয়ে একা আসবে না, এটাই তো খুব স্বাভাবিক। সে হয়তো নিজের সেফটির কথা চিন্তা করেই তার বন্ধু বান্ধবীদের সাথে এনেছে। তারা অনেক গল্প করতে থাকে এবং অনেক ধরনের খাবার দাবার অর্ডার করতে থাকে। শ্রাবণ খুব একটা কথা বলছিল না, কারণ সে খুবই লাজুক ধরনের ছেলে। সে ভেবেছিল শিমলা একা আসলে তার সাথে কী গল্প করবে, কিন্তু তার বান্ধবীদেরকে দেখে শ্রাবণ খুবই চুপচাপ ছিল। এদিকে শিমলা এবং তার বান্ধবীরা প্ল্যান করে এসেছে যে এই ছেলের কাছ থেকে টাকা খসাতে হবে। এই ছেলের সাথে তো শিমলার জীবনেও দেখা করবে না, কিন্তু এই দেখা যেন ছেলেটি সারা জীবন মনে থাকে সেই ব্যবস্থা তারা তিন বান্ধবী করবে। এজন্যই তারা তিনজন একসাথে এসেছিল। শ্রাবণ চুপচাপ বসে থাকলেও তাতে তাদের কোনো সমস্যা হচ্ছিল না। তারা তিনজন অনেক গল্প করছিল, হাসি ঠাট্টা করছিল এবং ইচ্ছামতো খাবার দাবার অর্ডার করছিল। শ্রাবণ তাদের সাথে আছে কি নেই এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। তারা নিজেদের মতো সময় কাটাতে লাগলো। শ্রাবণ খুবই মনে কষ্ট পেল, কিন্তু পরবর্তীতে আবার মনে হলো যে এরপরে যখন শিমলার সাথে দেখা হবে তখন নিশ্চয়ই সে একাই আসবে এবং তখন তারা অনেক গল্প করতে এবং ঘুরতে পারবে। সে ভেবেছিল যে তারা একটু ঘোরাঘুরি করবে এবং এরপরে একসাথে বসে কোথাও খাওয়া দাওয়া করবে। তার পকেটের অবস্থাটাও খুব বেশি ভালো না, কিন্তু শিমলা এবং তার বান্ধবীরা এক জায়গাতেই বসে আছে এবং তারা নিজেদের মতো সময় কাটাচ্ছে, অনেক খাবার দাবার অর্ডার করছে। শ্রাবণের এখন একটু টেনশন হতে লাগলো, সে কি এই এক্সপেন্সিভ রেস্টুরেন্টের বিল পে করতে পারবে? নিশ্চয়ই তাদের প্রথম দেখা, সে কোনোভাবে শিমলা বা তার বান্ধবীদের বিল পে করতে দিতে পারে না, এটা ছেলে হিসেবে তার দায়িত্ব। 2-3 দিন আগেই সে স্যালারি পেয়েছে, বাড়িতে এখনও টাকা পাঠানো হয়নি। সে মনে মনে ভাবলো পছন্দের মানুষের জন্য তো এতটুকু করতেই পারে। সে অনুমতি নিয়ে বাইরে গেল এবং টাকা তুলে নিয়ে আসলো। প্রায় 3-4 ঘন্টা পরে তাদের আড্ডা শেষ হলো এবং তারা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিল। শ্রাবণ দেখতে পেল প্রায় 4000 টাকা বিল এসেছে। এই টাকায় তার 1 মাস চলে যায়। মাকে টাকা পাঠিয়ে ভাই বোনের পড়াশোনার খরচপাতি দেওয়ার পরে তার নিজের বলে হয়তো 2-3 হাজার টাকাই থাকে। প্রতি মাসে সে অফিসেও পায়ে হেঁটে যাতায়াত করে, কিন্তু এই মাসে সে কী করবে, তার নিজের খরচটুকুও যে পুরো চলে গেল। শিমলা বুঝতে পেরেছিল যে শ্রাবণের অবস্থা খুব একটা ভালো না। সে যদিও ইচ্ছা করেই সব কিছু করেছিল, কিন্তু তবুও তার একটু মনে খারাপ লাগছিল, কারণ আর যাই হোক সে ছেলেটিকে ঠকাতে চায় না, কিন্তু এই ছেলেটিকে সে ব্যবহার করছে শুধু একটু ফান পারপাসে। কিন্তু আর বেশি খরচ করা যাবে না, তাই সে শ্রাবণকে নিয়ে শপিং করার প্ল্যান থাকলেও তা ক্যান্সেল করে এবং বান্ধবীদের বলে যে তার শরীর খারাপ লাগছে, তাই সে বাসায় চলে যেতে চায়। এরপরে সে বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে শ্রাবণকে বলে যে তাকে বাসায় এগিয়ে দিয়ে আসতে। তখন শ্রাবণ একটু খুশি হয়, এই যে একটু আগেই এতগুলো টাকা সে বিল দিল, তার সব কষ্টই যেন দূর হয়ে গেল যখন শিমলা তাকে একা একটু সময় দিতে রাজি হলো। শিমলা বলল যে তার বাসা খুব বেশি দূরে নয়, তাই তারা রিক্সা নিয়েই যেতে পারবে। শ্রাবণ বলল যে সে রিক্সা নেওয়ার আগে একটা চা খেতে চায় শিমলার সাথে, এটা নাকি তার অনেক বড় ইচ্ছা। শিমলাও রাজি হয়ে গেল, যদিও সে কখনোই টং দোকানের চা খায় না, এগুলোও তার কাছে খুবই আনহাইজেনিক মনে হয়। কোনো স্বনামধন্য ক্যাফে থেকে কফি না খেলে তার যেন ভালোই লাগে না। তবুও সে শ্রাবণের দিকে তাকিয়ে বলল ঠিক আছে। এরপরে তারা একসাথে চা খেলো রাস্তার পাশে টং দোকান থেকে এবং রিক্সা করে শিমলাকে বাড়িতে এগিয়ে দিতে গেল শ্রাবণ। শিমলা যদিও বাবার গাড়িটা নিয়েই এসেছিল, কিন্তু সে মনে মনে ভেবেছিল যে শ্রাবণের সাথে একটু একা সময় কাটাবে, কারণ টাইম পাস করার জন্য ছেলেটির সাথে দেখা করলেও ছেলেটিকে দেখে কেন জানি শিমলার খুব ভালো লেগেছিল। কেমন স্নিগ্ধ মায়া ভরা একটা চেহারা দেখেই বোঝা যায় যে তার জীবনটা খুব একটা সহজে কাটেনি। তার ইচ্ছা না থাকলেও হঠাৎ মনে হলো ছেলেটার সাথে একটু সময় কাটাবে, একটু কথা বলে দেখা দরকার ছেলেটা ঠিক কেমন ধরনের ছেলে।
শ্রাবণ এতক্ষণে সাহস করে উঠতে পারেনি তার হাতে থাকা ব্যাগটি শিমলাকে দিতে। শিমলার এত হাই প্রোফাইল জীবনযাপন দেখে তার খুবই ইতস্তত লাগছিল যে তার আনা এই ছোট্ট গিফট তার পছন্দ হবে কিনা। কিন্তু এরপরে সে ভাবলো এমনও তো হতে পারে শিমলার সাথে তার আর কখনো দেখা হবে না, এটাই হয়তো তাদের শেষ দেখা। তাই মন থেকে সে যেটা উপহার বানিয়ে নিয়ে এসেছে সেটা শিমলাকে দেওয়া উচিত মনে করলো। সে খুবই নার্ভাস হয়ে রিকশায় বসে শিমলাকে বলল, এই ছোটো গিফটটা নিয়ে এসেছিলাম আপনার জন্য, আমার মতোই ছোটো আর কি। আমি তো জানি না আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না, তাই নিজের পছন্দ মতোই একটা গিফট চুজ করেছিলাম। জানি না আপনার পছন্দ হবে কি না। শিমলা খুব অবাক হলো শ্রাবণ তার জন্য গিফট এনেছে দেখে। সে গিফটটা হাতে নিয়ে থ্যাংক ইউ জানালো। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণ, আমি আশা করিনি আপনি আমার জন্য কোনো উপহার নিয়ে আসবেন। আমি সত্যি খুব খুশি হয়েছি। আর গিফট কখনো ছোট হয় না, না মানুষ। আপনার মনটা অনেক বড় মনে হয়েছে আমার আপনার সাথে কথা বলে, তাই আপনার দেওয়া গিফট কখনোই আমার কাছে ছোট হতে পারে না। শ্রাবণ আমতা আমতা করে বলল, এটা বাসায় গিয়ে দেখবেন, আর কেমন লেগেছে তা জানালে খুব খুশি হব। এরপরে শিমলার বাসা চলে এলে শিমলা চলে যায় এবং শ্রাবণ কিছুক্ষণ অপেক্ষা করে হাঁটতে শুরু করে। সে কিছুক্ষণ অপেক্ষা করছিল এই জন্যই যেন শিমলা দেখতে না পায় যে সেই হেঁটে হেঁটে রওনা দিয়েছে। সে যে রিক্সা নিয়ে কিংবা গাড়ি নিয়ে বাসায় যাবে সে টাকা মনে হয় তার কাছে আর নেই। অনেকটা হেঁটে বাস স্ট্যান্ডে এসে একটা লোকাল বাসে উঠে সে তার বাড়িতে ফিরল। চিন্তায় তার আর ভালো লাগছে না। এই মাসের খরচ সে ইতিমধ্যে শেষ করে এসেছে। বাসায় আসার আগে অবশ্য সে মায়ের কাছে টাকা পাঠিয়ে এসেছে। বাকি টাকা নিয়ে এসেছে ভাই বোনকে দেওয়ার জন্য। সব খরচের পরে তার কাছে হয়তো 500 টাকাও থাকবে না নিজের খরচের জন্য। কিন্তু তবুও কেন যেন এই সকল চিন্তাকে ছাপিয়ে তার মনে হচ্ছিল বারবার শিমলার কথা। মেয়েটির কি তার দেওয়া উপহার পছন্দ হবে? যদি না হয়, আর মেয়েটির সাথে কি আর কখনো তার দেখা হবে? যদি না হয়, এ ধরনের ওলটপালট চিন্তাভাবনা করতে থাকলো শ্রাবণ। অপরদিকে শিমলা বাড়িতে এসে ফ্রেশ হয়ে শ্রাবণের দেওয়া উপহার খুলতে বসলো। শিমলা উপহারটা খুলে অনেক অবাক হলো। সে কখনো ভাবতে পারেনি কেউ তার জন্য এত স্পেশাল একটা গিফট রেডি করবে। উপহারের ভেতরে ছিল পেন্সিল স্কেচ করা শিমলার একটা ছবি। এই ছবিটা অবশ্য তার ফেসবুক থেকে নেওয়া। সেটি তার বুঝতে বাকি রইল না। একটা ছেলে যাকে সে কখনো দেখেনি, শুধুমাত্র ফেসবুকে কয়েকদিন কথা হয়েছে, সেই ছেলেটি তাকে এত ইউনিক একটা উপহার গিফট করবে, এটা ভেবে তার খুব বেশি ভালো লাগছিল। সত্যিই তার মনে হচ্ছিল যে শ্রাবণ তার কথা ভেবেছে এবং তাকে স্পেশাল ফিল করানোর জন্য এই উপহারটি চুজ করেছে। আজ পর্যন্ত অনেক ছেলের সাথে এসে কথা বলেছে, মাঝে মধ্যে দেখাও করেছে, কিন্তু কারোর সাথে এই ধরনের অনুভূতি শিমলা অনুভব করেনি। কিন্তু এই ছেলেটির সাথে জড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছা যে তার নেই। ছেলেটি তো গ্রামের, কোথায় তার ক্লাস আর কোথায় সেই ছেলেটির ক্লাস। সে ছবিটিকে তার রুমের দেয়ালে টাঙিয়ে রাখলো আর ভাবলো যে ছেলেটি তাকে পটানোর জন্য হয়তো এসব করছে। সে নিজের মাথায় একটা টোকা দিয়ে নিজেকে বলল, ওয়াক আহ শিমলা, এসব কিছুই না, এসব শুধুই আবেগ। এই ছেলের সাথে তোর কখনই আর দেখা হবে কি না তারও কোনো ঠিক ঠিকানা নেই, তাই ওকে নিয়ে ভাবা বন্ধ কর। গিফটটা সত্যি সুন্দর হয়েছে, এটি তোর রুমে লাগিয়ে রাখ, কিন্তু ছেলেটির সাথে আর বেশি কথা বলার প্রয়োজন নেই। যতই হোক তোর স্ট্যাটাসের সাথে তো আর ছেলেটার স্ট্যাটাস যায় না। বলা চলে শিমলা এক প্রকার নিজেকে সান্ত্বনা দিয়েই শ্রাবণের কথা চিন্তা করতে মানা করছিল। কিন্তু মন কি আর মানে? সবসময় তার শ্রাবণের কথাই মনে হতে লাগলো। তার শ্রাবণের সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু নিজের ইগো এবং স্ট্যাটাসের কথা চিন্তা করে সে শ্রাবণকে মেসেজ করে না। ওদিকে শ্রাবণ খুবই কষ্ট পেয়েছিল, কারণ শিমলা তার উপহার পেয়ে তাকে কোনো মেসেজ করেনি। সে ভেবেছিল শিমলার হয়তো উপহারটি পছন্দ হয়নি, সেই কারণেই শিমলা তাকে মেসেজ করেনি, অথবা হয়তো বা শিমলা উপহারটা খুলেও দেখেনি। তার মতো ছেলের সাথে কি আর শিমলা যায়? এই যে সে এত কষ্ট করে ফেসবুক থেকে একটা ছবি সংগ্রহ করে নিজের হাতে শিমলার একটা ছবি আঁকলো, সেটা কি শিমলা একবারও দেখেছে? শিমলা কি বুঝতে পেরেছে তার মনের মধ্যে শিমলার জন্য কি চলছে? না, বুঝতে পারেনি। কেনই বা বুঝবে? কোথায় তার স্টেটাস আর কোথায় আমার? শ্রাবণ ঠিক করলো সে আর শিমলার সাথে যোগাযোগ করবে না, কারণ যেচে পড়ে কোনো মেয়ের কাছে ছোট হওয়ার ইচ্ছা শ্রাবণের নেই। শ্রাবণ ও শিমলার গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু ভাগ্যে লেখা থাকলে তা কি আর আমরা পরিবর্তন করতে পারি? শ্রাবণ কিন্তু শিমলার কথা ভুলতে পারেনি। সে তার ছবি আঁকতে থাকে কল্পনা দেখে, তার জন্য চিঠি লিখতে থাকে, কিন্তু সেগুলো কখনোই তাকে আর দেয়া হয় না।
ওদিকে শিমলাও শ্রাবণকে মিস করতে শুরু করেছে। সে ঠিক করে একদিন অন্তত শ্রাবণের সাথে দেখা করবে, তাহলে হয়তো তার মাথা থেকে এই ভূত নামবে এবং এই দেখাই হবে শ্রাবণের সাথে শেষ দেখা। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে থাকে। এরপর সে শ্রাবণকে সরাসরি একদিন কল দেয়। শ্রাবণ শিমলার কল দেখে অনেক বেশি অবাক হয়। শিমলা তাকে বলে, হ্যালো, শ্রাবণ বলছেন? হ্যাঁ বলছি। শিমলা কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ব্যস্তময় দিন চলে যাচ্ছে আর কি। আপনার ফ্যামিলি মেম্বাররা কেমন আছেন? হ্যাঁ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আম্মুর একটু শরীর খারাপ হয়েছিল, তাই ওনাকেও ঢাকার বাসায় নিয়ে এসেছি। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। বলছিলাম, আপনার যদি খুব বেশি অসুবিধা না হয় তাহলে আমরা কি একদিন দেখা করতে পারি? শ্রাবণ শিমলার এই কথা শুনে খুব অবাক হয়। সে কখনোই ভাবেনি এতদিন পরে শিমলা সরাসরি ফোন করে তার সাথে দেখা করতে চাইবে। তার প্রথমে একটু ভয় হচ্ছিল, কি না কি হবে, সে কি দেখা করবে, তার কি আদৌ শিমলার সাথে দেখা করা উচিত। কিছুটা সময় ভেবে শ্রাবণ ভাবলো যে প্রকৃতি যখন একটা সুযোগ তাকে দিয়েছে, এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। কে জানে শিমলার সাথে তার আর দেখা হবে কি না, তাই সে ভাবলো একবার অন্তত দেখা করে আসি। সে বলল, হ্যাঁ কেন নয়, অবশ্যই করা যাবে। আপনি বলুন কবে কোথায় আসতে হবে? আগামী শুক্রবার আমরা দেখা করি। আমি ঠিকানা আপনাকে এসএমএস করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণ। আরে না না, এভাবে বলছেন কেন? আমি অবশ্যই আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে। এই বলে শিমলা ফোন রেখে দিল। সে নিজেও ভেবেছিল যে শ্রাবণ হয়তো দেখা করতে রাজি হবে না, কারণ সে শ্রাবণের সাথে যেটা করেছে সেটা একদমই উচিত করেনি। অন্তত উপহারের জন্য একবার হলেও ফোন বা মেসেজ করে তাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল শিমলার। সে অবশ্য জানে না ছবিটি শ্রাবণ নিজের হাতে আঁকিয়েছে কিনা, কিন্তু এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য হলেও শ্রাবণ একটা ধন্যবাদ পায়। সে চিন্তা করে এবারে ধন্যবাদ স্বরূপ শ্রাবণের জন্য একটা উপহার নিয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই শিমলার দিন পার হয়ে যায়। ওদিকে শ্রাবণের খুশি এবং ভয় মিশ্রিত একটা অনুভূতি কাজ করছিল। হঠাৎ শিমলা আচমকা এভাবে দেখা করার কথা কেন বলছে? কিছু খারাপ হতে যাচ্ছে কি? এসব এলোমেলো চিন্তা ভাবনা তার মাথায় ঘুরছিল। অবশেষে শুক্রবারে তারা তাদের নির্দিষ্ট জায়গায় দেখা করলো। শ্রাবণ দেখলো আজকে শিমলা একাই এসেছে। সুন্দর সাদা ও আকাশি রঙের একটা জামা পরেছে মেয়েটি। দেখে যেন মনে হচ্ছে নীল আকাশ থেকে এক টুকরো মেঘ নেমে এসেছে। রেস্টুরেন্টে ঢোকার সময় শ্রাবণ শিমলাকে লক্ষ্য করলো। মেয়েটিকে কি স্নিগ্ধ সুন্দর লাগছিল। সে আবারও নিজেকে বোঝালো, না শ্রাবণ, তুই এটা করতে পারিস না। এসব বাবা বন্ধ কর। শিমলার সাথে কোনো সম্পর্কই সম্ভব না, না বন্ধুত্ব না প্রেম। শিমলা এসে শ্রাবণ যেই চেয়ারে বসেছিল তার পাশের চেয়ারে বসলো। হ্যালো, সরি একটু লেট হয়ে গেল। অপেক্ষা করানোর জন্য আই এম রিয়েলি সরি। শ্রাবণ একটু ইতস্তত হাসি হেসে বলল, আরে না না, আপনি কেন সরি বলছেন? ঢাকা শহরের জ্যামের যে অবস্থা, একটু তো লেট হতেই পারে। সত্যি বলতে আমি নিজেও সময়ের চেয়ে একটু দেরিতে এসেছিলাম। প্রচণ্ড জ্যাম ছিল আজকে, রাস্তার শুক্রবার দিন তো। হ্যাঁ, আর বলবেন না রাস্তার জ্যামের কথা। যাই হোক, কেমন আছেন বলুন? শ্রাবণ একটু মুচকি হাসি হেসে বলল, হ্যাঁ ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো চলছে আর কি দিনকাল কিছু। তো কি খাবার অর্ডার করেছেন? না আমি এসেছি এই তো 15 থেকে 20 মিনিট হবে। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি খাবেন দেখুন। হ্যাঁ সেটা তো অবশ্যই দেখব, তবে খাবার অর্ডার করার আগে একটা শর্ত আছে। আজকের ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে। আরে না না, এ কী বলছেন? তা কী করে হয়? কেন হয় না? মেয়ে মানুষের টাকায় খেতে কি ভয় লাগছে? কথাটা বলেই শিমলা একটা হাসি দিল। শ্রাবণের শিমলার এই হাসি দেখে মনে হলো যেন তার মনে প্রজাপতি উঠছে। এত সুন্দর করে হাসতে পারে মেয়েটি, দেখলেই চোখ জুড়িয়ে যায়। না না, মোটেও বিষয়টা এমন না, কিন্তু তবুও। শ্রাবণ আমতা আমতা করতে লাগলো। প্রথম দিন আপনি বিল দিয়েছিলেন, আমি তো তখন কিচ্ছু বলিনি, তাই আজকেও বিল আমি দিব। আপনি কিছু বলতে পারবেন না। নিন, সময় নষ্ট না করে এখন দেখুন তো কী খাবেন। এখানকার স্টেকটা এত বেশি মজা, মাই ফেভারিট। শিমলা ভেবেছিল শ্রাবণ এই ধরনের খাবার হয়তো কখনো খায়নি। স্বাভাবিক তার অবস্থায় এমন, এজন্যই সে তার পছন্দের রেস্টুরেন্টে শ্রাবণকে নিয়ে যায় এবং সে আশা করে যে শ্রাবণকে সে তার পছন্দের খাবারগুলোই খাওয়াবে। কারণ খুব স্বাভাবিক
শ্রাবণের হয়তো নিজস্ব পছন্দ থাকবে না, সে রেস্টুরেন্টে এসে আর কতই বা খায়। শ্রাবণ বলল, ঠিক আছে, তাহলে স্টেকটাই ট্রাই করি। সিমলা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করে দিল। এরপরে সে শ্রাবণের দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল। এটা আপনার জন্য। শ্রাবণ অবাক হয়ে তাকিয়ে বলল, আমার জন্য? আমার জন্য কেন? ও মা, সে কেমন কথা? আমি কি আপনার জন্য কিছু আনতে পারি না? শ্রাবণ একটু ইতস্তত করে বলল, না না, তা কেন হবে? এসবের কী দরকার ছিল বলুন তো? আপনি আমার জন্য এত ইফোর্ট দিয়ে একটা গিফট এনেছেন, আর আমি কি আপনার জন্য এতটুকু করতে পারি না? সিমলা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে এনেছিল যে এই দেখায় শেষ দেখা হবে। সিমলা সেইভাবেই কথা বলবে শ্রাবণের সাথে, কিন্তু এখানে সে এসে শ্রাবণকে দেখে এবং শ্রাবণের সাথে সময় কাটাতে শুরু করে তার এতই ভালো লাগছিল যে কিসের শর্ত কিসের শেষ দেখা তার মাথায় কিছুই ছিল না। সে যেন শ্রাবণের মধ্যে হারিয়ে গিয়েছিল। ছেলেটিকে তার আসলেই ভালো লেগে গিয়েছে। সে এখন চাইলেও তার মন থেকে শ্রাবণকে বের করতে পারবে না। সেদিন থেকেই শুরু হয়েছিল তাদের প্রেমের গল্প। সিমলা খাওয়া দাওয়া শেষ করে শ্রাবণকে বলল, চলো আমরা কোথাও বসে একটু কফি খাই, আমার খুব পছন্দের একটা ক্যাফে আছে, এই তো পাশেই। শ্রাবণ চিন্তা করলো তার পকেটে তেমন টাকা পয়সা নেই। এখানে খাবারের বিল যেহেতু সিমলা দিয়েছে তাহলে অবশ্যই তার উচিত কফির বিল দেওয়া। কিন্তু সে জানতো এই নামি দামি শহরের নামি দামি ক্যাফেগুলোতে কফির কেমন উচ্চ দাম হয়, তাই সে কোনোভাবে যেতে রাজি হচ্ছিল না, কেননা তার পকেটে তেমন টাকা নেই। সে আমতা আমতা করে না বলতে থাকে, কিন্তু সিমলা তার কোনো কথা শোনে না। জোর করে তাকে নিয়ে যায় শহরের একটি নামকরা ব্র্যান্ডের কফির দোকানে। শ্রাবণের অনিচ্ছা সত্ত্বেও তারা কফি খেতে বসে। সিমলা বুঝেছিল যে শ্রাবণ তার পকেটের অবস্থা ভেবেই কফি খেতে অস্বীকার করছিল, কিন্তু সিমলা জানে যে এই ট্রিটটা হবে তার পক্ষ থেকে, তাই সে শ্রাবণকে জোরাজুরি করে এখানে নিয়ে এসেছে, কারণ সে চায় শ্রাবণকে তার পছন্দের জায়গাগুলোতে নিয়ে যেতে। এরপরে তারা অনেক হাসি মজা করতে থাকে, একজন আরেকজনের লাইফ স্টোরি শেয়ার করতে থাকে। শ্রাবণের সিমলাকে খুব স্নিগ্ধ লাগছিল। কোথায় গেল প্রথম দিনের সেই মুদি মেয়েটি যে তার বান্ধবীদের সাথে নিয়ে এসে শ্রাবণকে ছোট প্রমাণ করতে ব্যস্ত ছিল? আজকের মেয়েটির সাথে সেদিনের মেয়েটির যেন কোনো মিলই নেই, এ যেন আকাশ পাতাল তফাৎ। আজকে সে যে সিমলার সাথে এসেছে সে সিমলা কোনো জাতপাত বিচার করে না, সে তাকে সঙ্গে করে নিয়ে এখানে এসে কফি খাচ্ছে, খাবার খাচ্ছে, একসাথে সময় কাটাচ্ছে। এটা ভেবে খুব ভালো লাগলো শ্রাবণের। সিমলারও মনে মনে ভালোই লাগছিল, এই ছেলেটিকে সে একটু একটু পছন্দ করে। ছেলেটির সাথে সেভাবে কখনো বসে কথা বলা হয়নি, ওই প্রথম প্রথম ফেসবুকে যা টুকটাক কথা হয়েছে আর কি। আজকে এই ছেলেটির সাথে কথা বলে হাসি ঠাট্টা করে তার অনেক ভালো লাগছে। সে মনে মনে ভাবলো কেন তার এমন হচ্ছে, সে কি শ্রাবণকে ভালোবেসে ফেলেছে? কথাটা মাথায় আসতে সিমলা একটু ইতস্তত বোধ করে মুচকি হাসি দিয়ে শ্রাবণের দিকে তাকালো। এরপর থেকেই তাদের নিয়মিত কথাবার্তা দেখাশোনা চলতে থাকে। তাদের সম্পর্ক সুন্দর একটি প্রেমের সম্পর্কে পরিণত হয়। সেদিন তাদের দেখা করার শেষে যখন শ্রাবণ সিমলাকে তার বাড়িতে এগিয়ে দিতে যাচ্ছিল, তখন রাস্তায় একটি আইসক্রিম শপ দেখে শ্রাবণের মনে পড়ে সে সিমলার ফেসবুক টাইমলাইনে দেখেছিল সিমলা একটি পোস্ট শেয়ার করেছে যে আইসক্রিম তার অনেক বেশি পছন্দ, কেউ যদি তাকে আইসক্রিম ট্রিট দেয় তাহলে সে কখনোই না করে না। আজকে সারাটা দিন সব খরচ করেছে মেয়েটি। শ্রাবণের কাছে অল্প কিছু টাকা আছে, সে ভাবলো কেননা সিমলাকে আইসক্রিম ট্রিট দেওয়া যাক, এতে করে হয়তো মেয়েটিও অনেক বেশি খুশি হবে। শ্রাবণ মনে মনে ভাবলো আমি এখন থেকে মেয়েটির সকল ছোটোখাটো খুশি আনন্দ শখ পূরণ করার দায়িত্ব নিতে প্রস্তুত। শ্রাবণের মনে হলো এখন থেকে যা কিছু হয়ে থাক না কেন সে সব সময় সিমলার পাশে থাকবে, তাকে সাপোর্ট করবে, কেননা সে সিমলাকে ভালোবেসে ফেলেছে। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎই আইসক্রিম শপের সামনে এসে পৌঁছালো। শ্রাবণ সিমলাকে কিছুক্ষণ দাঁড়াতে বলে ভেতরে গিয়ে অনেকগুলো আইসক্রিম কিনে নিয়ে এলো। সিমলা হঠাৎ যেন একটু অপ্রস্তুত হয়ে উঠল, হঠাৎ যেন তার মনে হলো কেউ তাকে নিয়ে ভাবছে। শ্রাবণ হঠাৎ আইসক্রিম কেন কিনলো? সে হয়তো অনেক বড় লোক ঘরের মেয়ে, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা টাকা পয়সা খরচ করতে পারে। তার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই আছে যে শুধুমাত্র তার টাকা পয়সার জন্য তার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। তার বাবাও বিজনেসের কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, তিনি ওই মেয়েকে খুব বেশি সময় দিতে পারেন না, এই জন্যই হয়তো মেয়েকে টাকা পয়সা দিতে কখনোই দ্বিধাবোধ করেন না। কিন্তু এভাবে ভালোবেসে সিমলার কথা চিন্তা করবে এমন মানুষ সিমলার জীবনে নেই বললেই চলে। সে খুব স্পষ্ট বুঝতে পারলো যে শ্রাবণ তার কথা ভেবে আইসক্রিমগুলো কিনে এনেছে, এবং তার মধ্যে অনেক বেশি ভালো লাগছিল যে ফাইনালি সে কাউকে পেয়েছে যে তার কথা ভাবে। সিমলা এসব ভাবতে ভাবতেই শ্রাবণ তার কাছে এসে দাঁড়ালে সিমলা জিজ্ঞেস করলো, এতগুলো আইসক্রিম কেন কিনেছেন? আরে এমনি,
হঠাৎ অনেক দিন পরে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল এই জন্য। শিমলা অপ্রস্তুত হাসি দিয়ে বলল। ও আচ্ছা। তারা আবারও হাঁটতে শুরু করলো এবং শিমলার বাসার নিচে পৌঁছে গেল। শিমলা বাসায় ঢুকতে যাবে সে সময় শ্রাবণ শিমলাকে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ব্যাগটা ধরুন, আমি তো আপনার জন্য কিছুই আনতে পারিনি, এটা আপনার। শিমলা জানতো শ্রাবণ আইসক্রিমগুলো তার জন্যই কিনেছে, তবুও সে একটু অবাক হয়ে বলল, না না, কি বলেন, এতগুলো আইসক্রিম কেন নিয়েছেন আপনি? এটার কোনো দরকার ছিল না। আপনি না ফেসবুকে লিখেছেন আইসক্রিম ট্রিট দিলে না করেন না, তাহলে কি সেটা মিথ্যে ছিল? সোশ্যাল মিডিয়ার বাস্তব জীবন কি তাহলে ভিন্ন? শিমলা হিহি করে হেসে উঠল। আচ্ছা ঠিক আছে, আমি এটা অ্যাকসেপ্ট করলাম। আর হ্যাঁ, সেই দিন আপনি আমাকে যে উপহারটা দিয়েছিলেন না, সেটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত যে সেটার আর বিষয়ে আপনাকে ধন্যবাদ জানানো হয়নি। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি। আপনি আমাকে নিয়ে যেভাবে ভাবেন সেভাবে আর কেউ কখনো ভাবিনি। যদি কিছু না মনে করেন একটা প্রশ্ন করতে পারি? ছবিটা কি আপনি এঁকেছেন? শ্রাবণ একটু ইতস্তত হাসি দিয়ে বলল, হ্যাঁ, এটা আমি ওই টুকটাক আর কি। শিমলার খুব ভালো লাগলো, ছেলেটি তাকে নিয়ে সত্যি ভাবে, তা নয় তো এতই ফুর্তিয়ে তার ছবি আঁকবে, এতগুলো আইসক্রিম উপহার দেবে, এমন মানুষ কয়টা পাওয়া যায়। সে শ্রাবণকে ভালোবেসেছে, এটা নিয়ে তার কোনো দ্বিধা রইল না। কিন্তু শ্রাবণকে ভালোবেসে শিমলা যে কোনো ভুল করছে না তা শ্রাবণের এই ছোটোখাটো কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু শ্রাবণ, সে কি শিমলাকে ভালোবাসে? হঠাৎ শিমলার মনটা একটু খারাপ হয়ে গেল। যে মানুষটাকে সে একটু একটু করে ভালোবেসে ফেলেছে, সে মানুষটা কি তাকে আদৌ ভালোবাসে? এরপরে সে ভাবলো শ্রাবণ তাকে ভালোবাসুক বা না বাসুক, সে শ্রাবণকে ভালোবাসে এই বিষয়ে শিমলা নিশ্চিত। নিজের অজান্তেই সে একটু মুচকি হাসি দিল, তার ইদানিং শ্রাবণকে খুব ভালো লাগছে। এসব চিন্তা ভাবনা করতে করতেই হঠাৎ শ্রাবণ তাকে ডেকে ওঠে। এই যে ম্যাডাম, সবগুলো আইসক্রিম নিয়ে গেলে চলবে? আমাকে খাবার জন্য তো দু একটা আইসক্রিম দিতেই পারেন নাকি? হ্যাঁ। শিমলা লজ্জা পেয়ে বলল, ও হ্যাঁ, শিওর, ওয়াই নট। সরি, মাই ব্যাড। প্লিজ আপনি নিন না, দুই একটা কেন, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো নেন। শ্রাবণ মুচকি হাসি দিয়ে দুটো আইসক্রিম তুলে নিয়ে বাসায় চলে যেতে বলল শিমলাকে। আজ প্রথম মেয়েটাকে হাসতে দেখলো শ্রাবণ। আবারও সে ভেবে অবাক হলো যে প্রথম দিনে শিমলার সাথে আজকে শিমলা যেন কোনো মিলই নেই। কীভাবে অবহেলা থেকে ভালোবাসায় রূপ নিচ্ছে তাদের সম্পর্কটি, এটা ভেবে শ্রাবণের খুব ভালো লাগছিল। ওই যে কথা বলে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওপরে যিনি আছেন তার প্রতি অগাধ বিশ্বাস আছে শ্রাবণের। শ্রাবণ মনে মনে ঠিক করলো মেয়েটির এখন থেকে আরও অনেক বেশি খেয়াল রাখবে সে। যদিও সে জানে না শিমলা তাকে পছন্দ করে কি না, কারণ শিমলা তো জানে সে গ্রামের একটি ছেলে, শহরে এসে স্ট্রাগল করে দিন যাপন করছে। সে কি আর শ্রাবণের মতো একটি ছেলেকে ভালোবাসবে? না বাসলো, তবুও শ্রাবণ শিমলাকে ভালোবাসবে। বাসায় ফেরার পথে শিমলার দেওয়া উপহারটি হাতে করে নিয়ে বাসে উঠল শ্রাবণ। বাসে বসে থাকাকালীন সে ভাবলো শিমলা যখন তার আসল পরিচয় জানতে পারবে তখনও কি শিমলার সাথে তার সম্পর্কটা এমনই থাকবে, নাকি বদলে যাবে অনেক কিছু। এসব চিন্তাভাবনা করতে করতে শ্রাবণ তার বাসায় পৌঁছে যায়। এরপরেই তাদের প্রেম চলতে লাগলো, তাদের দৈনিক কথাবার্তা দেখাশোনা চলতে লাগলো। শিমলা ঠিক করে তার পরিবারে শ্রাবণের কথা বলবে। সে শ্রাবণকে জানায় যে সে যেন তার মা এবং ভাই বোনদেরকে শিমলার কথা বলে। এই ভালোবাসার সম্পর্কটিতে সে পূর্ণতা দেখতে চায়। শিমলা বিয়ে করতে চায় শ্রাবণকে। এই কথা শুনে শ্রাবণের কিছুটা ভয় লাগলো। কেন লাগলো তা শ্রাবণ জানে না। তার পরিবারের কাছে শিমলার কথা নতুন করে বলার কী আছে? প্রথম থেকেই শ্রাবণ তার মা এবং ভাই বোনকে শিমলার ব্যাপারে সব কিছু বলেছে। তারা সবাই সব কিছু জানে, কিন্তু সেই বিষয়টি শিমলা জানে না। শিমলা ঠিক করে তার বাবা মাকে বলবে সে একদিন শ্রাবণকে তার বাড়িতে আসতে বলে, তার বাবা মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। শ্রাবণ খুব ইতস্তত করছিল, কিন্তু তবুও সে তার ছোট্ট ভাইকে সঙ্গে করে নিয়ে একদিন শিমলাদের বাড়িতে আসে শিমলার বাবা মায়ের সাথে দেখা করার জন্য। শিমলা প্রথমে শ্রাবণ এবং তার ভাইকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। শ্রাবণকে দেখে শিমলার বাবা প্রচণ্ড রাগান্বিত বোধ করলেন,
কিন্তু প্রথমে প্রথমে তা বুঝতে দিলেন না। কিন্তু কথা বলতে বলতে তিনি বিভিন্ন ব্যাপারে শ্রাবণকে অপমান করতে লাগলেন। তিনি কথায় কথায় শ্রাবণ কি এটা বুঝিয়ে দিচ্ছিলেন যে কোথায় তাদের স্ট্যাটাস আর কোথায় শ্রাবণদের স্ট্যাটাস। কখনোই শ্রাবণ ডিজার্ভ করে না সিমলার মতো এত বড়লোক ঘরের একটি মেয়ে, আর তার মতো বিজনেসম্যানের মেয়ের সাথে কিনা বিয়ে হবে এর মতো একটা ছোট লোকের। এটা তিনি কখনোই মেনে নিতে পারবেন না। যেভাবেই হোক তার মেয়ের মাথা থেকেই শ্রাবণের ভূত নামাতে হবে। এই ধরনের ছেলেকে তিনি ভালোভাবেই চেনেন। এরা শুধু বড় লোকের মেয়েদেরকে ফাঁদে ফেলে আর এরপরে সকল সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সিমলার বাবা শ্রাবণের সাথে খুব খারাপ আচরণ করাতে হঠাৎ সিমলা বলে উঠল, এ কি বাবা, কী হয়েছে? তুমি ওর সাথে এমনভাবে কথা বলছো কেন? আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। তোমার কোনো রাইট নেই আমার ভালোবাসার মানুষের সাথে এভাবে কথা বলার। শ্রাবণ কিন্তু কোনো প্রতিবাদ করছিল না। সিমলার বাবা যা বলছিল সে মুখ গুজে সব কিছু সহ্য করছিল, কিন্তু শ্রাবণের ভাই যেন একটু উসখুস করছিল। সে কোনোভাবেই এই ধরনের আচরণ মেনে নিচ্ছিল না, কিন্তু শ্রাবণের অনুরোধে সে চুপচাপ বসেছিল। সিমলার বাবা প্রচণ্ড রাগান্বিত স্বরে বলল, আরে মা, তুই এখান থেকে সরে যা। এই ছেলেটার সব মতলব আমি জানি। তুই এসবের মধ্যে আসিস না, আমাকে হ্যান্ডেল করতে দে বিষয়টা। সিমলা প্রচণ্ড রাগান্বিত হয়ে তার বাবাকে বলে উঠল, তুমি কি হ্যান্ডেল করবে বাবা? তুমি কি চাইলে আমার মন থেকে ওর ভালোবাসা মুছে ফেলতে পারবে? আমার জীবন আমার ডিসিশন, তুমি কেন আমার হয়ে ডিসিশন নিচ্ছ? আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই। প্লিজ তুমি আমাদের মাঝে এসো না। ওর কী ধরনের মতলব তুমি বুঝে গিয়েছো। কি বুঝাতে চাও তুমি আমাকে? আমি ওকে চিনি বাবা। ও শুধুমাত্র আমাকে ভালোবাসে, এছাড়া আর ওর কোনো মতলব নেই। ইভেন ও তোমাদের সাথে দেখা করতেও পর্যন্ত আসতে চায়নি। আমি ওকে জোর করে নিয়ে এসেছি যেন আমাদের এই সম্পর্কটার পূর্ণতা পায়। আর তুমি কি না ওর সাথে এই ধরনের আচরণ করছো? এটা আমি কখনোই মেনে নেব না বাবা। না মা, তুই ওকে চিনিস না। এই ধরনের ছোট লোকের বাচ্চাকে আমরা চিনতে পারি না মা। ও এতদিন ভালো ভালো করেই তোর সাথে ভালো সম্পর্ক রেখেছে, কেন জানি শুধুমাত্র আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। এসব ছোট লোককে আমি হাড়ে হাড়ে চিনি। তুই ছোট মানুষ, তাই তুই এসব বুঝিস না মা। তুই ওর ফাঁদে পড়ে গিয়েছিস। সিমলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কোনো কিছু বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে বলল, অ্যানাফ বাবা, তুমি আর একটা কথাও বলবে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। শ্রাবণ, ওঠো এখান থেকে। আমি এই বাড়িতে আর একটা মুহূর্ত থাকতে চাই না। আমি তোমার সাথে থাকবো। শ্রাবণ সিমলাকে বলল, তুমি মাথা ঠান্ডা করো প্লিজ, আঙ্কেলকে আমি বুঝিয়ে বলছি। বাড়ি ছেড়ে যাওয়া বলা অনেক সহজ, কিন্তু ছেড়ে যাওয়াটা অনেক কঠিন শিমলা। তুমি প্লিজ মাথা ঠান্ডা করো, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। তুমি তোমার রুমে যাও প্লিজ। আন্টি প্লিজ ওকে ভিতরে নিয়ে যান। আন্টি আমি আপনাকে রিকোয়েস্ট করছি। সিমলার বাবা তখন অবাক হয়ে গেল তাদের কথোপকথন শুনে। তিনি রাগে ফুঁসতে থাকলেন। সিমলা শ্রাবণের কথা শুনে নিজেকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করলো। এরপর সে তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা তুমি প্লিজ রাগান্বিত হয়েও না। বাবা, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। বাবা, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, ওর সাথে তোমাকে পরিচয় করে দিতে চেয়েছিলাম, যেন আমরা একসাথে তোমাদের দোয়ায় বিয়ে করতে পারি। বাবা, কিন্তু তুমি এসব কি করেছো বাবা? তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি বাবা। আমি ওকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে করতে পারবো না। সিমলার বাবা এই ধরে তাকে থাপ্পড় মারল। কি বললি তুই? তোর তো সাহস কম না? তুই এই ছোট লোকের বাচ্চার সাথে ভালোবাসার খেলা খেলছিস? তুই জানিস এই ধরনের জোচ্চোর ছেলেগুলো, স্যাঁচড়া ছেলেগুলো বড় লোকের বাড়িতে এসে তাদের মেয়েদেরকে পটিয়ে সকল সম্পত্তি হাতিয়ে নেয়, আর তুই সেই ফাঁদে পা দিয়েছিস। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আয় তুই আমার সাথে। সিমলার বাবা তাকে টানতে টানতে তার ঘরে নিয়ে যাচ্ছিল। এমন সময় সিমলা প্রচণ্ড চিৎকার করে বলল, বাবা তুমি বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি। বাবা আমাকে ছেড়ে দাও। আমি তোমার এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি শ্রাবণের সাথে থাকতে চাই। শ্রাবণ প্লিজ, তোমরা বাবাকে বোঝাও প্লিজ। মা, তোমরা বাবাকে বোঝাও, আমি হাত জোর করছি। আমাকে ছেড়ে দাও বাবা। আমি শ্রাবণকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। শ্রাবণ এবং সিমলার মা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। কোনো কিছুই বলতে পারছিল না শ্রাবণের ভাই। কিছুই বলতে গেলেই শ্রাবণ তাকে আটকে দিচ্ছিল। শ্রাবণ জানে সিমলাকে সেই নিয়ে যেতে পারবে না, তার সেই ক্ষমতা নেই। তাই সে চুপচাপ মুখ বুজে সব কিছু সহ্য করে নিচ্ছিল।
এদিকে সিমলার মা কোনো কথাই বললেন না, কেননা তিনি শুরু থেকেই তার স্বামীকে অনেক বেশি সম্মান করেছেন এবং স্বামীর সকল সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি জানেন সিমলা শ্রাবণকে কতটা ভালোবাসে, কিন্তু মেয়ের চেয়েও স্বামীর সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া তা যেন তার কাছে একটা বিশেষ দায়িত্ব বলে মনে হচ্ছিল, এজন্য তিনি কোনো কথা বললেন না। এরপর সিমলার বাবা তাকে তার ঘরে আটকে রেখে শ্রাবণ ও তার ভাইকে বাসা থেকে বের করে দেয় এবং তিনি এও জানান, আর যদি শ্রাবণ সিমলার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করে কিংবা তার বাসার আশেপাশে ঘুরঘুর করে, তাহলে শ্রাবণকে হাজত খাটাতে একবারও ভাববেন না। সিমলার বাবা ছুঁয়ে দিয়ে শ্রাবণকে বললেন যে তিনি তার মেয়ের সাথে যেন আর কোনো যোগাযোগ না করে এবং যদি সিমলা যোগাযোগ করতে চায় তাহলে যেন বলে যে এসব কিছুই নাটক ছিল, তা নয়তো তিনি পুলিশ ধরিয়ে দেবেন শ্রাবণকে। এবং নিজে প্ল্যান করে সিমলার রুমে যান এবং মেয়েকে সব কিছু উল্টোপাল্টা মিথ্যা বুঝিয়ে বলেন। শ্রাবণ নিজে এসে সব দোষ স্বীকার করে গেছে। সেটা শুনে সিমলা যেন ভেঙে পড়ে। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে শ্রাবণ তার সাথে এটা করেছে। সে তো শ্রাবণকে মন থেকে ভালোবেসেছিল। তার বাবার মুখে সব কথা শোনার পরে সাথে সাথেই শ্রাবণকে ফোন করে দেখা করতে চায়। সিমলা তাকে আজ রাত 8টার পরে তাদের বাসার সামনে এসে দেখা করতে বলে। শ্রাবণ কিছুতেই এই প্রস্তাবে রাজি হয় না। সে ফোনের মধ্যে সিমলাকে বলে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আপনার সাথে আমি যা করেছি তার সব কিছুই নাটক ছিল। আমি আপনাকে ভালোবাসিনি কখনোই। আমি সব কিছু করেছি আপনাকে ফাঁদে ফেলে আপনার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। না শ্রাবণ, আমি এই কথা বিশ্বাস করি না। তুমি এই কাজ করতে পারো না। এতগুলো দিন তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল তাতে আমার কখনোই মনে হয়নি যে এইটা তুমি নাটক করেছো। তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? ম্যাডাম, আমার ব্যবসায় এটা। আমি আপনাদের মতো মেয়েদের সাথে প্রেমের নাটক করি, তাই আপনি আমার নাটক দেখে ধরতে পারেননি। আপনাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না, শুধুমাত্র আপনাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়াটা আমার উদ্দেশ্য ছিল। আমি আপনার কাছে ধরা পড়ে গিয়েছি, তাই আপনার জীবন থেকে চিরকালের মতো দূরে চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। এবারে সিমলা যেন বিদ্যুতের গর্জনের মতোই ফেটে পড়ল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, চিৎকার করে বলে উঠল, ছোট লোক, তুই আমার সাথে এমনটা করবি আমি কখনো ভাবতেও পারিনি। আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসার যোগ্যই নস। তোর জন্য আমি আমার বাবার সাথে তর্ক করেছি। আমি আমার বাবার হাতে জীবনের প্রথম থাপ্পড় খেয়েছি। আমি তোর জন্য আমি আমার জাতপাত নিয়ে ভাবিনি। তোকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, আর তুই কি না শেষমেশ আমার সাথে প্রেমের নাটক করলি। তোদের মতো ছোট লোকের থেকে এর চেয়ে বেশি কী বা আশা করা যায়? আমারই ভুল ছিল যে আমি তোর ফাঁদে পা দিয়েছি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, কখনোই আসবি না। আমাদের জীবন থেকে দূর হয়ে যা, আর কখনোই আমার সঙ্গে দেখা করতে আসবি না। যদি আমার এ কথা না মানিস তাহলে আমি তোর নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। শ্রাবণের একবার মনে হলো সে চিৎকার করে সিমলাকে সব সত্য বলে দেবে, তাকে বোঝাতে চেষ্টা করবে যে এই মুহূর্তে তার মনের মধ্যে ঠিক কী চলছে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো এসবের কোনো অর্থই নেই। সিমলার বাবার প্রেশারে এসে সে নিজে মুখেই তো সব কিছু মিথ্যা স্বীকার করেছে। সিমলার কখনোই তাকে বিশ্বাস করবে না, কখনোই তার মনের কথা বুঝতে পারবে না। সে তো আসল সত্যটা জানেই না। তার ভালোবাসার কথাগুলো যে এখন সিমলার কাছে মিথ্যা নাটক বলে মনে হচ্ছে। এরপর থেকে শুরু হয় তাদের অবহেলার খেলা। সিমলা প্রথম মেনে নিতে না পারলেও পরবর্তীতে শ্রাবণের প্রতি তার ঘৃণা জন্মায়। সে আর কখনও তার মুখ দেখতে চায় না। ওদিকে শ্রাবণও বুঝতে পারে যে সে সিমলার বাবার কথায় কত বড় ফাঁদে পড়ে গিয়েছে। শুধুমাত্র সে সিমলাকে যেন বন্দি করে রাখা না হয়, এই কারণে সব কিছু মিথ্যা বলেছে। এখন সে কিভাবে তার সব সত্য কথা বলবে সিমলাকে? কোন মুখ নিয়ে দাঁড়াবে সে সিমলার সামনে? এভাবেই শেষ হয়ে যায় তাদের প্রেমের গল্প। এরপরে প্রায় 1 বছর সময় পেরিয়ে যায়। শ্রাবণ এবং সিমলার গল্প যেন থেমে গেছে। তারা একজন আরেকজনের থেকে মুভ অন করার অনেক চেষ্টা করছে। বাবা অনেকভাবে চেষ্টা করেছে যেন তিনি সিমলাকে শ্রাবণের থেকে দূরে সরিয়ে রাখতে পারে এবং তার মাথা থেকে শ্রাবণের কথা বের করে দিতে পারে চিরকালের মতন। তিনি সিমলার জন্য কোনো ধরনের খরচ করতেই কমতি রাখেননি। সিমলার পছন্দের সকল কাজ তিনি করেছেন যেন সিমলা হাসি খুশি থাকে এবং দ্রুত শ্রাবণকে ভুলে যায়। এই তো কিছুদিন আগেই সিমলার জন্মদিন ছিল। জন্মদিনে অনেক বড় করে পার্টি অ্যারেঞ্জ করেছিল সিমলার বাবা, কিন্তু সিমলার যেন এসবের কোনো মনই নেই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখানোর জন্য হলেও তাকে হাসি খুশি থাকার ভান করতে হচ্ছে।
কিন্তু তার মনে পড়ে আছে এখনও শ্রাবণের স্মৃতিতে। এই 1 বছরের মধ্যে তার শ্রাবণের সাথে কোনো যোগাযোগ হয়নি, এমনকি সে একবারের জন্য শ্রাবণকে দেখতেও পায়নি। যতবারই তার মনে হয়েছে সে শ্রাবণকে ছাড়া বাঁচতে পারছে না, তার জন্য শ্রাবণকে ছেড়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে, এখনই এসে দৌড়ে শ্রাবণের কাছে যাবে, ফোন করবে, কথা বলবে, খোঁজ খবর নেবে। ঠিক তখনই তার মনে হয়েছে শ্রাবণ তো একটা ঠকবাজ। আপনি সে হাউমাউ করে কান্না করছে নিজের ঘরের দরজা বন্ধ করে। জন্মদিনের উপহার হিসেবে সিমলার বাবা তাকে ব্যাংককের টিকিট এনে দেয় এবং তিনি জানায় যে সিমলা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যেন ঘুরে আসে, তাহলে তার মনটা ভালো হবে। যত খরচ হয় নির্দ্বিধায় যেন সিমলা করে। সিমলার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু তার বন্ধু বান্ধবীরা তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। আলটিমেটলি এখানে তাদেরও স্বার্থ, বিনা খরচে বান্ধবীর বাপের টাকায় আয়েশি জীবনযাপন করাই তো তাদের একমাত্র লক্ষ্য। তা না হলে সিমলার সাথে কে বন্ধুত্ব রাখত? অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করায় এবং তারা অনেক শপিং করে এবং প্রস্তুতি নেয় ব্যাংককে যাওয়ার জন্য। সিমলা ও তার 2 ছেলে 2 মেয়ে বন্ধু মোট 5 জন ওড়াল দেওয়ার জন্য প্রস্তুত হয়। সিমলা দেশের ভেতরে অনেকবার ফ্লাইটে যাতায়াত করেছে, কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটে তার এবার প্রথম আকাশপানে উড়াল হবে। সে তার বাবাকে অনুরোধ করেছে যেন ককপিট থেকে বিমানের সামনে থেকে নিচের পৃথিবীটাকে কেমন দেখতে তা সে অনুভব করতে চায়। সিমলার যেই কথা সেই কাজ। সিমলার বাবা এই ব্যবস্থা করে দেয় যেন সিমলার যতক্ষণ ইচ্ছা সে ককপিটে থাকতে পারে এবং সামনে থেকে উপভোগ করতে পারে পৃথিবীর সৌন্দর্য। নির্দিষ্ট দিনে তারা রওনা হয়। সিমলার মনটা একটু ভালো লাগছিল, সে কতদিন পরেই নিজেকে একটু খুঁজে পাচ্ছিল আবার নতুন করে। হঠাৎ যেন তার মাথায় শ্রাবণের সকল স্মৃতি মুছে গিয়েছে। সে তার বন্ধু বান্ধবদেরকে সাথে আনন্দ করতে শুরু করেছে। তার মনে হলো যা হওয়ার হয়েছে, এখন তার উচিত তার নিজের জীবনের উপর ফোকাস করা। সিমলা যেহেতু প্রথমবারের মতো ফ্লাইটে উঠছিল, তাই সে খুব এক্সাইটেড ছিল ককপিটে যাওয়ার জন্য। বিমানের জানালা দিয়ে সে আকাশ থেকে নিচের দৃশ্য দেখতে পারলেও তার খুব ইচ্ছা হয়েছিল ককপিট থেকে বিমানের সামনেটা দেখতে কেমন তা উপভোগ করার। উপযুক্ত সময়ে একজন বিমানবালা এসে তাকে জানায় যে সে এখন চাইলেই ককপিটে যেতে পারবে। সিমলার আনন্দ যেন আর ধরছে না। সে তার বন্ধু বান্ধবদের জানায় যে সে সর্বপ্রথম সে যেতে চায়, এরপরে তার বন্ধু বান্ধবরা গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে। এটা অবশ্য তার বন্ধু বান্ধবদের কোনো না ছিল না, কেননা আলটিমেটলি সিমলার জন্যই তারা এই ট্যুরটি বিনা খরচে করতে পারছে। তারা সিমলাকে সবার আগে যেতে বলে। সিমলা সেই বিমানবালার সাথে ককপিটে যাওয়ার জন্য রওনা হয়। তার ইচ্ছা পূরণ করার জন্য সে ককপিটে প্রবেশ করে। প্রথমে ককপিটে ঢুকতে তার খুব ভয় করছিল, কেমন হবে কী হবে এসব নানা ধরনের চিন্তা তার মাথায় ঘুরছিল। হ্যাঁ, পাশাপাশি সে অবশ্যই এক্সাইটেড ছিল। ককপিটে ঢুকতেই কাঁচের ভেতর দিয়ে মেঘের রাজ্য দেখে সিমলা খুবই অবাক হয়। দরজা দিয়ে প্রবেশ করতে সে দেখতে পায় 2 পাইলট বসে আছেন, যাদের অসাধারণ কাজের ফলস্বরূপ এই বিমানটি চলছে নির্দ্বিধায় আকাশপথে। মুগ্ধ হয়ে সিমলা মেঘরাজ্যের এই দৃশ্য উপভোগ করছিল। এমন সময় হঠাৎ একজন পাইলটের দিকে চোখ পড়তেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পাইলটের সিটে কে বসে আছে? লোকটাকে চেনা চেনা লাগছে না? প্রথমে সে নিজেকে বোঝায়, আরে না, এই লোকটাকে এসে কিভাবে চিনবে? তাকে কি সিমলা চেনে? সিমলা নিজেকে বোঝায়, না না, সে কি করে সম্ভব? শ্রাবণ এখানে পাইলটের চেয়ারে কিভাবে বসবে? এ তো কোনোভাবেই সম্ভব না। হয়তো শ্রাবণের মতোই দেখতে হবে এই পাইলটটি। এরপরেই পাইলট তার সাথে কুশল বিনিময় করার উদ্দেশ্যে যখনই পেছনে ঘুরে তাকালো, তখনই তাদের দুজনেরই চোখ যেন বিস্ফোরিত হয়ে গেল। পাইলটের চেয়ারে তো সত্যি সত্যি শ্রাবণ বসে আছে। শ্রাবণ যেন হতভম্ব হয়ে গেল সিমলাকে ককপিটের ভেতর দেখে, কিন্তু তাদের দুজনের কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সিমলা এক প্রকার দৌড়ে ককপিট থেকে বের হয়ে বিমানের ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এসব কি হচ্ছে তার সাথে? শ্রাবণ, যে শ্রাবণকে সে ভালোবেসেছিল, যে শ্রাবণ তাকে এতটা ঠকিয়েছে, সেই শ্রাবণ কিনা বসে আছে পাইলটের সিটে। শ্রাবণ কিন্তু এই সকল দিকে একদমই মাথা ঘামালো না, কেননা তাকে এখন মাথা ঠান্ডা রেখে বিমান ল্যান্ড করাতে হবে ভালোভাবে। কিন্তু তার মনের মধ্যে একটু ধুকধুক করছিল, সিমলা কি তাহলে এবারে তার আসল পরিচয়টা জেনে যাবে? সিমলা নিজেকে অনেকটা গুছিয়ে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে গিয়ে বসলো এবং তার বন্ধু বান্ধবদেরকে অনেক অনুরোধ করলো যেন তারা ককপিটে না যায়, কেননা সে চাচ্ছিল না কোনোভাবেই শ্রাবণের সাথে তার বন্ধুদের দেখা হোক আর তাদের এই ট্যুরটা লণ্ডভণ্ড হয়ে যাক। এর মধ্যে একজন বিমানবালা এসে সিমলাকে জানায় যে বিমান ল্যান্ড হওয়ার পরে সে যেন কিছুক্ষণ অপেক্ষা করে, পাইলট তার সাথে দেখা করতে চেয়েছে। সিমলা হ্যাঁ না কোনো কিছু উত্তর দিতে পারে না। তার মনে এখন মিশ্র প্রতিক্রিয়া চলছে।
এই শ্রাবণকে তো সে ভালোবাসতো। শ্রাবণের সাথে কথা বলতে তার খুব ইচ্ছা করছে, কিন্তু ঠিক অপরদিকে তার মনে হচ্ছে এই ছেলেটি তাকে অনেক বড় ধোঁকা দিয়েছে, অনেক বড় ফাঁদে ফেলেছে। তাহলে কিভাবে সেই ছেলেটির সাথে কথা বলবে? না না, কোনোভাবেই সে ছেলেটির সাথে কথা বলতে পারবে না। ছেলেটিকে ভুলে যাওয়ার জন্যই তো সে এই ট্যুরে এসেছে। এখন কিভাবে তার চোখের সামনে এই ছেলেটি দাঁড়িয়ে থাকবে? সিমলার মাথায় যেন আকাশ কুসুম চিন্তাভাবনা হতে থাকলো। কে এই শ্রাবণ? কী তার আসল পরিচয়? সিমলা এসব আকাশ পাতাল চিন্তাভাবনা করতে করতে বিমান ব্যাংককে গিয়ে পৌঁছায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার শ্রাবণের জন্য অপেক্ষা করা উচিত কিনা, কিন্তু পরবর্তীতে সে নিজেকে বোঝালো যে শ্রাবণের সঙ্গে সে আর ভালোবাসায় জড়াবে না। সে ভুলে গিয়েছে শ্রাবণকে, কিন্তু সে শ্রাবণের সাথে কথা বলবে, কেননা শ্রাবণের আসল পরিচয় জানা তার অধিকার। সে তার বন্ধু বান্ধবদেরকে বলে যে তার একটু বিশেষ কাজ আছে, তারা যেন হোটেলে গিয়ে ফ্রেশ হয়, কিছুক্ষণ পরে এসে তাদেরকে জয়েন করবে। সিমলার বন্ধুবান্ধব তার কথা মেনে নিয়েছিল, কেননা তারা তো এখানে ঘুরতে এসেছে, সিমলার খোঁজখবর রাখতে তো আর এখানে আসেনি। তারা সবাই নিজের লাগেজ নিয়ে হোটেলে চলে গেল। সিমলা তার লাগেজগুলো বন্ধুবান্ধবদের সাথেই পাঠিয়ে দিয়েছিল, শুধু তার হ্যান্ডব্যাগ তার সাথে ছিল। একজন বিমান কর্মকর্তা তাকে একটি ওয়েটিং রুমে বসিয়ে কফি খেতে দিয়ে চলে গিয়েছিল। বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিল সিমলা শ্রাবণের জন্য, আর সেই সময়ে তার মাথায় অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পরে শ্রাবণ আসলো, ওয়েটিং রুমে আসলো। সেখানেই সিমলা বসে তার জন্য অপেক্ষা করছিল। প্রথমে রুমে ঢুকেই শ্রাবণ জিজ্ঞেস করলো, কেমন আছো শিমলা? সিমলা বলল, কি মনে হচ্ছে তোমার? আমি কেমন থাকতে পারি? আমাকে ক্ষমা করে দিও শিমলা, আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করিনি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, যদিও আমি তোমার কাছে নিজের আসল পরিচয় লুকিয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসায় আমি কোনো ত্রুটি রাখিনি, আমি কোনো নাটক করিনি। আজকে সময় হয়েছে তোমাকে সব কিছু সত্যি বলার, তাই আমি এয়ার হোস্টেসকে বলেছিলাম তোমাকে আমার সাথে দেখা করার জন্য। শ্রাবণ, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে তুমি, আর কী বা তোমার সত্য পরিচয়? আমাকে প্লিজ সব সত্য কথা খুলে বলো। আমি তো এখানে এসে তোমাকে দেখেই চিনতে পারছি না। আমার কি করা উচিত? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কি তোমাকে বিশ্বাস করা উচিত, নাকি একটা ঠকবাজ এটা মেনে নেওয়া উচিত? তুমি কি আবার কোনো ফাঁদে ফেলতে চাচ্ছ আমাকে শ্রাবণ? তাই আমি এয়ার হোস্টেসকে বলেছিলাম তোমাকে আমার সাথে দেখা করার জন্য বলতে। মাথা ঠান্ডা করে আমার কথা শোনো, তুমি আগে উত্তেজিত হবে না। শুধু তুমি এতটুকু মনে রেখো যে আমার ভালোবাসার কোনো ত্রুটি ছিল না। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। যখন তোমার সাথে আমার প্রথম পরিচয় হয় তখন আমি বিমান বাহিনীতে সবেমাত্র জয়েন করেছি, কিন্তু পাইলট হওয়ার জন্য আমাকে কিছু শর্ত দেওয়া হয়েছিল। তার মধ্যে এই শর্তটাও ছিল যে আমি পুরোপুরি পাইলট হিসেবে স্বীকৃতি পাওয়ার আগে অবধি নিজের আসল পরিচয় কাউকে বলতে পারবো না। আমি শুধুমাত্র আমার পরিবারের মানুষজনদেরকে আমার আসল পরিচয় দিয়েছিলাম। আর তাছাড়া আমি পাইলট হিসেবে নির্বাচিত হব কি না সেই বিষয়েও আমি নিশ্চিত ছিলাম না। এজন্য আমি নিজে থেকে কাউকে এই পরিচয় দিতাম না। বাবা চলে গেছেন, অনেক বছর হয়ে গিয়েছে। আমরা অনেক কষ্ট করেছি, বাবার গুছানো যতটা টাকা পয়সা ছিল সব দিয়ে আমরা অনেক কষ্টে জীবনযাপন করেছি, কিন্তু এই কষ্টের মাঝেও আমি হাল ছাড়িনি। আমি আমার পড়াশোনা শেষ করেছি, ঢাকায় এসে আরও পড়াশোনা করেছি, ট্রেনিং নিয়েছি, যাতে করে আমি আমার পরিবারকে নিয়ে একটা স্বচ্ছ জীবনযাপন করতে পারি। আমি কখনোই চাইনি যে আমার বাবা যাওয়ার পরে যে কষ্ট করেছি আমার ভাই বোন মা চিরকাল সেই কষ্ট করুক। সাথে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। যখন আমি তোমার সাথে রিলেশনে ছিলাম তখন অলরেডি ঢাকায় আমি একটা ফ্ল্যাটে ভাড়া নিয়েছি। আম্মা কোনোভাবেই গ্রামে বাড়ি ছেড়ে এখানে আসতে রাজি হননি, কিন্তু আমি তাকে অনেক অনুরোধ বিনয় করে এই বাসায় নিয়ে এসেছি এবং আমরা একসাথে যাতে আনন্দে দিন কাটাতে পারি সেই চেষ্টা করেছি সব সময়। কিন্তু ঢাকা শহরে থাকতে হলে নিজেকে অনেকটাই লুকিয়ে রাখতে হয় শিমলা। আমার আসল পরিচয় লুকিয়ে রাখার জন্য আমাকে নকল একটা পরিচয় তৈরি করতে হতো, এজন্য যেন মানুষ আমাকে সন্দেহ না করে। তাই আমি 2 বছর নিজের আসল পরিচয় লুকিয়ে গ্রামের ছেলে হয়ে বসবাস করেছি। আমার ভাই বোন মাকে লাক্সারি লাইফ লিড করতে দিলেও আমি কখনোই করিনি যাতে আমি আমার এই চাকরিটা পাই। পাইলট হওয়া আমার স্বপ্ন। আমার বাবার স্বপ্ন ছিল আমি একদিন অনেক বড় পাইলট হব, আকাশপথে পাড়ি দিব। আমি আমার বাবার ও নিজের এই স্বপ্ন পূরণ করার জন্য 2 বছর নিজের সব কিছু বিলীন করে দিয়েছি শিমলা। এমনকি আমি আমার বন্ধু বান্ধব কলিগ অথবা তোমার সামনেও গরিব হয়ে চলাফেরা করার চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো সন্দেহ না হয়। হ্যাঁ, আমি এতে করে কিছু টাকা সেভও করেছি যা আমার চাকরির জীবনে অনেক বেশি সহায়তা করেছে।
আমি 2টা বছর অনেক কষ্ট করেছি শিমলা, বিশ্বাস করো। কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি কখনোই মিথ্যা ছিল না। আমি আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলি যেখানে আমি নিজেকে গ্রামের ছেলে শ্রাবণ হিসেবে তুলে ধরেছিলাম, কিন্তু ফেসবুক এখন অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে। তাই আমাদের আসল আইডির সাথে মিল রেখে আমাকে পিপল সাজেস্ট করতে থাকে। তোমার বাবা আমাদের কোম্পানির বিমানে যাতায়াত করেন আজ অনেক দিন, সেই খাতিরে এই আমার বসের সাথে ওনার পরিচয় ছিল। আমার নকল আইডি তো আমার বসের সাথে এর ছিল, হয়তো সেই সূত্রেই কোনো না কোনোভাবে ফেসবুকে আমাকে তোমার আইডি সাজেস্ট করে। প্রথমে আমি নর্মালি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও পরে তোমার সাথে কথা বলতে শুরু করলে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম শিমলা। আমি ভেবেছিলাম আমার চাকরি কনফার্ম হতে আর 1 বছর সময় লাগবে, এরপরে তোমাকে সব কিছু সত্য বলে দেব। কিন্তু তুমি 6 মাস সম্পর্ক না যেতেই তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও এবং তারপরে ঘটে যায় এত কিছু। তোমার সাথে আমি যে সময়গুলো কাটিয়েছি তার কোনোটাই মিথ্যা ছিল না। কিন্তু তুমি তোমার বাবাকে যখন সব সত্যি কথা বলেছিলে তখন সে সহ্য করতে পারেনি এবং সে আমাকে ছোটো লোক প্রমাণ করার চেষ্টা করেছে। তোমার সাথে আমি অভিনয় করিনি শিমলা, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। শিমলা যেন এই কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। সে যাকে ভালোবেসেছে সে একজন অজপাড়া গ্রামের ছেলে নয়, একজন গরিব বস্তির ছেলে নয়, বরং নামকরা একজন পাইলট। যদিও জাতপাত টাকা পয়সা দিয়ে সে শ্রাবণকে ভালোবাসেনি, কিন্তু তার ভালোবাসার মানুষের আসল পরিচয় জানতে পেরে সে খুবই অবাক হয়। সে শ্রাবণকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে যা করেছি তা খুবই অন্যায় করেছি। আমার এগুলো করা উচিত হয়নি, আমি বুঝতে না পেরে করেছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ফাঁদে ফেলার জন্য এগুলো করেছো। আমিও তোমার সাথে অভিনয় করিনি, বিশ্বাস করো। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু সেই দিন রাতে যখন আমি তোমাকে ফোন করেছি তখন তুমি আমাকে সব কিছু বলোনি কেন? হায় আল্লাহ, আমি তোমাকে কতই না কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। এই বলে শিমলা কাঁদতে থাকে। তখন শ্রাবণ তার চোখের পানি মুছে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে সেটাও একটা কারসাজি ছিল। তোমার বাবা আমাকে বলেছিল যদি আমি এগুলো স্বীকার না করি তাহলে তিনি তোমাকে কখনোই বন্দি থেকে মুক্তি করবে না। আমি তোমার সুখের জন্য এটা করেছিলাম, তুমি আমাকে ভুল বোঝো না। এরপরে আমি অনেকবার ভেবেছি যে তোমাকে সব সত্য কথা বলে দেব। 6 মাস আগে যখন আমার চাকরি কনফার্ম হয় তখন আমি অনেক চেয়েছি, মন থেকে চেয়েছি তোমাকে সবার আগে জানাই, কিন্তু আমার সেই সাহস ছিল না। কারণ আমি ভেবেছিলাম যে তুমি হয়তো আমাকে এখনও ছোটো লোক ঠকবাজ ভাবো। আমার আসল পরিচয় পেলে যদি তুমি আমার প্রতি রাগান্বিত হও, আমাকে ঘৃণা করো, এই বইয়ে আমি তোমাকে কিছু বলতে পারিনি। কিন্তু আজকে ককপিটে তোমাকে দেখে আমার মনে হয়েছে যে যেহেতু তুমি সত্যটা নিজের চোখে দেখে ফেলেছ, তাই আমার উচিত তোমাকে সব কিছু বলা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো তিনি এই সব কিছু আমাদের ভাগ্যে লিখে রেখেছিলেন। তাদের দুজনের প্রেমের গল্প আবারও শুরু হয়। তারা ব্যাংককে কিছুদিন সময় কাটিয়ে আবার দেশে ফিরে আসে, নিজেদের মধ্যে সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় এবং ঠিক করে এখন যেহেতু শ্রাবণের চাকরিও কনফার্ম হয়ে গিয়েছে তাই তারা ধুমধাম করে বিয়ে করবে। এরপরে একসাথে দুজনে শিমলার বাবার সাথে গিয়ে দেখা করে এবং সকল সত্য কথা শিমলা তার বাবাকে বলে এবং এটাও জানায় যে তারা একে অপরকে ভালোবাসে এবং তারা বিয়ে করতে চায়। শিমলা অবশ্য প্রথম ভেবেছিল যে তার বাবা কোনোভাবেই তাদেরকে মেনে নেবে না এবং সে তার বাবার বাড়ি ছেড়ে শ্রাবণদের সাথে বসবাস শুরু করবে, কিন্তু তার বাবা শুনে অবাক হয় যে তার মেয়ে একজন পাইলটের সাথে বিয়ে করতে চায়। এটা ভাবতেই তার ভালো লাগছে যে একজন নামকরা পাইলটের সাথে তার মেয়ের বিয়ে হবে, এতে করে ব্যবসা সমাজে তার সম্মানও আরও অনেক গুণ বেড়ে যাবে। তাই তিনি আর কিছু না ভেবে নিজের স্বার্থেই রাজি হয়ে যান। সব আয়োজন শেষ করে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। খুব ধুমধাম করে শহরে বড় একটি কনভেনশন সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। একই সাথে শিহাব ও স্নেহার প্রেমের গল্প শুরু হয়ে যায়। শিমলার বাবা তার মেয়ে এবং মেয়ের জামাইকে নিয়ে অনেক সন্তুষ্ট থাকে এবং এত ঝড়ঝাপটা পেরিয়ে তাদের ভালোবাসায় পূর্ণতা পায়। আর সেই অবহেলিত গরিব গ্রামের ছেলে শ্রাবণকে ভালোবেসে নিজের বড় মনের পরিচয় দেয় শহরের নামকরা বিজনেসম্যানের মেয়ে শিমলা। যদিও সে গরিব অবহেলিত গ্রামের ছেলেটি আসলে অবহেলিত গরিব ছোটলোক নয়, বরং নামকরা একজন পাইলট। তাদের ভালোবাসা পূর্ণতা পায়, ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়। তাদের বাসরে শ্রাবণ শিমলাকে একটা বক্স উপহার দেয়। বক্সটি খুলে সেগুলো খুবই অবাক হয়। সেখানে ছিল শিমলার ছবি। না, যেন তেন ছবি নয়। যখন শিমলার সাথে শ্রাবণের কোনো যোগাযোগ ছিল না তখন শ্রাবণ শিমলাকে মিস করলে পেন্সিল স্কেচ করে তার ছবি আঁকতো আর জমিয়ে রাখতো এই বক্সে। তাকে নিয়ে হাজার হাজার চিঠি লিখেছে। শ্রাবণ সব কিছুই জমিয়ে রেখেছিল সেই বক্সে। শ্রাবণ ভেবেছিল এগুলো হয়তো কোনো দিন পুড়িয়ে দেবে,
কিন্তু এগুলো যে তার ভালোবাসার চিহ্ন, তাই সে জমিয়ে রেখেছে দিনের পর দিন। এগুলো সিমলাকে দিতে পারবে এ কথা সে কখনো ভাবেনি, কিন্তু ভাগ্যের কি খেল, আজ তাদের বাসর রাত, আর সে সিমলাকে এই বিশেষ উপহারটি দিতে পারছে। তার নিজের হাতে আঁকা সিমলার এত এত ছবি এবং অনেক অনেক চিঠি, এগুলো পেয়ে সিমলা ভালোবাসা কেঁদে ফেললো। সে কখনো ভাবতেও পারেনি যে সে একজন এমন মানুষ পাবে যে তার জন্য এত ভাববে। কথা এসে ভেবেছিল শ্রাবণ তাকে ঠকিয়েছে, পালিয়েছে, কিন্তু সেই দূরত্বের সময় শ্রাবণ তাকে প্রতি মুহূর্ত মিস করেছে। লিখেছে কবিতা, লিখেছে এসব কিছু দেখে সিমলা অনেক বেশি খুশি হলো। এভাবেই তাদের ভালোবাসা পূর্ণতা পেল। সিমলা মনে মনে দোয়া করতে থাকে যেন তাদের ভালোবাসা টিকে যায়, বছরের পর বছর, যুগের পর যুগ। তারা যেন একে অপরের সাথে হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারে বাকিটা সময়। এভাবে গ্রামের অবহেলিত ছদ্মবেশী ছেলেটি তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পায়। শ্রাবণ বুঝতে পারে যে মন থেকে কাউকে ভালোবাসলে তা কখনোই বিফলে যায় না। সে মন থেকে সিমলাকে ভালোবেসেছিল। সিমলাও তার স্ট্যাটাস নিয়ে কখনো চিন্তা করেনি, তাকে ভালোবেসেছিল নিঃস্বার্থেই। তাই আজ তারা তাদের ভালোবাসার ফল পেয়েছে। তারা একসাথে সুখে শান্তিতে বসবাস করছে।